তো বহু বহু মানুষ আছেন যারা প্রতিবাদ করেননি, কম্প্রোমাইজ করে থেকে গেছেন যাতে সংসারটা না ভাঙে। একটা সংসার সুন্দরভাবে চালানোর জন্য স্যাক্রিফাইস দরকার হয়, অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, সেটা দুপক্ষরই। মানসিক টর্চার বা ফিজিক্যাল টর্চারের দিকে চলে যায় তখন তো ডেফিনেটলি প্রতিবাদ করতে হয়। আপনার জীবন আপনার, এবং আপনার অধিকার, সম্পূর্ণ অধিকার আছে ভালো থাকার। একটু নিজের জীবনে দেখুন, দেখবেন অনেক কিছু আছে আপনার কাছে যেগুলো অনেকের কাছে নেই। আপনি যদি ভ্যালু না দেন আপনার কাছে যেটা আছে সেটাও থাকবে না। পজিটিভ সাইডটা খেয়াল করুন, সবটা আপনার জীবনে খারাপ নয়। মনটা যদি একটু পজিটিভিটিতে আমরা ভরিয়ে রাখতে পারি এবং নেগেটিভিটিগুলোকে দূরে রাখতে পারি, তত আমরা ভালোই থাকবো। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তাকে আপনারা বিভিন্ন নামে চেনেন। তার অভিনীত বিভিন্ন চরিত্র আপনাদের ভীষণ পছন্দের। তিনি বহুল জনপ্রিয় দুর্গা চরিত্রে অভিনয় করে। তিনি কখনো দুর্গা, কখনো আবার নষ্ট নীরের অপর্ণা। আসলে তিনি সন্দীপ্তা সেন। সন্দীপ্তাদি, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ। প্রথমেই যেটা বলো, কেমন আছো? ভালো আছি। আর এই মুহূর্তে নষ্টনীর 2 এর শুটিং চলছে, তার সাথে থাকেই তোমাকে পেয়েছি। নষ্টনীর একটা যখন নষ্টনীর এসেছিল, মানে দর্শকদের প্রচণ্ড ভালোবাসা সেখানে পেয়েছো। মানে বলা চলে দর্শকদের সেই প্রত্যাশা বাড়িয়ে দিয়ে নষ্টনীর 2 আসছে। কতটা এক্সাইটেড তুমি? ভীষণই এক্সাইটেড, আমাদের গোটা টিম ভীষণ এক্সাইটেড। কারণ নষ্টনীর 1-এ আমরা যে পরিমাণ, তুমি যেটা বললে এটা সত্যি, মানে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আপনাদের প্রত্যেকের কাছ থেকে, আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। এবং আমাদেরও চাপটা আরও বেড়ে যায় যাতে পার্ট 2টা আরও ভালো লাগে মানুষের। তো আমাদের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্প শুরু হচ্ছে। তাই আপনাদের আমরা আশাহত করব না। আপনারা সত্যিই জানতে পারবেন যে অপর্ণার জীবনে এসব ঘটে যাওয়ার পরে অপর্ণা কী করবে, অপু কী করবে। একদম, মানে দর্শকদের, মানে আমরা যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়া চোখ রাখলে, যে অপু এরপর কী করবে, নষ্টনী 2তে কী আসতে চলেছে, গল্প কোন দিকে মোড় নেবে, প্রচুর প্রশ্ন। প্রচুর প্রশ্ন। ইনফ্যাক্ট এই 1 বছর ধরে প্রচুর মানুষে আমাকে রাস্তাঘাটে বলো, কি আমাকে টেক্সটে, কি মেল করে, কি কমেন্ট বক্সে, সবাই মানে অনেকে জিজ্ঞেস করেছেন যে অপু কী করবে। তো সত্যি কথা বলতে গেলে আমরা জানতাম না যে অপু কী করবে। আমরা পার্ট 1 শ্যুট করার পর সত্যিই জানতাম না, তো বলতেও পারতাম না। কিন্তু তারপর জানতে পারলাম স্ক্রিপ্টটা যখন হাতে এলো। আমাদের শ্যুটিং শেষ হয়ে গেছে, এখন আমরা প্রমোশনের শ্যুট করছি। এবং আমরা গল্পটা যখন প্রথমবার শুনেছি সবাই একসঙ্গে বসে, যখন সম্রাজ্ঞী স্ক্রিপ্টটা পড়ছিল, তখন আমরা প্রত্যেকে পিন ড্রপ সাইলেন্স ছিলাম। এবং আমরা মানে পুরো ঘরটাতে পিন ড্রপ সাইলেন্স ছিল। এবং আমরা প্রচণ্ড, মানে হয় না একটা যে এরপর কী হবে, প্রত্যেকটা এপিসোডের পর আমাদের মনে হচ্ছিল এরপরে কী কী হতে চলেছে। তো আমরা তো মোটামুটি, মানে বলে না ছিটকে যাওয়াটা, ওরকম হয়েছিল গল্পটা শুনে। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং মানে আপনাদের যাতে আশা আমরা পরিপূর্ণ করতে পারি সেটারই চেষ্টা আমরা করেছি। আমরা গোটা টিম মিলে প্রচুর পরিশ্রম করে যাতে আপনাদের ভালো লাগে সেটা চেষ্টা করেছি। এবার বাকিটা সত্যিই আপনাদের হাতে। অপু কী করবে, যা করছে সেটা আপনাদের পছন্দ হচ্ছে কিনা সেটাও বড় ব্যাপার। তো ডেফিনেটলি নষ্টনীর আসছে জুলাই মাসে, এবং আমরা সবাই চাই আপনারা প্রত্যেকে দেখুন এবং আপনাদের উত্তর পান এবং আমাদের জানান কেমন লাগলো। এই যে দর্শকদের যে এত প্রত্যাশা, এই প্রত্যাশার চাপটা কখনো কি মনে হচ্ছে যে বাড়তি চাপ তৈরি করছে? না, যখনই কোনো সিরিজের পার্ট 2 হয়, যেমন বোধন পার্ট 2 যখন হয়েছিল, তখন আমাদের মাথায় এটা ছিল যেন বোধন 1কে ছাপিয়ে যেতে পারে। কারণ মানুষের প্রত্যাশা প্রথম সিজনে যদি খুব বেড়ে যায় তখন সেই প্রত্যাশাতে পৌঁছতে একটা এক্সট্রা এফোর্ট তো ডেফিনেটলি লাগে। কিন্তু সেটা আমরা খুব পজিটিভলি নিই প্রত্যেকটা সময়, এবং নষ্টনীর 2 এর ক্ষেত্রেও আমরা নিয়েছি। এবং আমাদের খুব বিশ্বাস যে আমরা মানুষকে ভালো লাগাতে পারবো হয়তো। একদম। আর এই যে তুমি বোধনের কথা বললে, বা নষ্টনীর থেকে নষ্টনীর 2, যখন ধরো আবার এর সেকেন্ড পার্টটা যখন আসে, অভিনয়ের ক্ষেত্রে মেনলি কী কী নুয়ান্সেসগুলো তোমার মানে নিয়ে যেতে হয় তোমাদের যারা অভিনয় করছো? ধরো বোধনের ক্ষেত্রে যেটা আমার সুবিধা হয়েছিল, বোধনের রাকাশ সেন অনেকটাই সন্দীপ্তার মতো। তো খুব একটা কথাবার্তা, চালচলনে খুব একটা তফাৎ যে ছিল তা নয়। কিন্তু নষ্টনীরের ক্ষেত্রে একদমই উল্টো, মানে অপর্ণা একদমই সন্দীপ্তার মতো নয়। আমাকে অনেক ভাঙতে হয়েছে, কথা বলার প্যাটার্নটা চেঞ্জ করতে হয়েছে, হাঁটা চলা বদলাতে হয়েছে। অদিতিদি ভীষণভাবে হেল্প করেছেন আমাকে সবসময়।
মানে একটু মেয়েটি একটু কুঁজো হয়ে থাকে, মানে সন্দীপ তো অলওয়েজ এরকম স্ট্রেট হয়ে থাকে, তো সেটা নয়। তো প্রত্যেকটা শটের আগে সন্দীপ ইয়েটা শোল্ডার যে হ্যাঁ, তো এরকম বহু জিনিস মাথায় রাখতে হয়। এবং যেটা আমি করেছি, আমি পার্ট 1টা শ্যুটের আগে আবার পুরোটা দেখেছি, যাতে কোনো একটুও যেন মনে না হয় যে পার্ট 1টা আর পার্ট 2 এর শ্যুটিংয়ের মধ্যে 1 বছরের ফারাক রয়েছে, তো সেটা চেষ্টা করেছি। একদম। আর সন্দীপদা দিয়ে নষ্টনীর যখন আমরা দেখেছি, এর দর্শকদের যে এত ভালোবাসা, অনেক মেয়েরা আছেন আমি বলবো, তারা হয়তো কোথাও গিয়ে বাস্তব জীবনে অপর্ণার সাথে নিজেকে রিলেট করতে পেরেছেন। আরও বিশেষ করে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে অনেকে তাদের সমস্যার কথা জানান, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। এটা হয়তো কোথাও গিয়ে অপর্ণার সাথে নিজেদের সমস্যাটা এক করে ফেলতে পেরেছেন, মানে এরকম হাজারো অপর্ণা হয়তো ছড়িয়ে আছেন ক্যামেরার ওপারে। দেখো, আমি একটা জিনিস খুব বিলিভ করি, এতদিন কাজ করে এইটুকু বুঝেছি যে মানুষ যখন নিজেদের সঙ্গে রিলেট করতে পারে কোনো চরিত্র কিংবা কোনো গল্প, সেটা মানুষের অনেক বেশি ভালো লাগে। তো ডেফিনেটলি আমরা এখানে যেটা দেখিয়েছি, মি টু #মিটুর যে মুভমেন্টটা দেখিয়েছি, আমার তো মনে হয় এই বিষয়টা তো বহু যুগ যুগ ধরে আছে, যে এবং তখন তো #মিটু ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ প্রতিবাদ করেছেন। কিন্তু বহু মানুষ আছেন যারা প্রতিবাদ করেননি, কম্প্রোমাইজ করে থেকে গেছে যাতে সংসারটা না ভাঙে। ঠিক আছে, বা শাশুড়ি হোক কি বাড়ির অন্য কেউ কিংবা তার মা বাবা হোক, যে ঠিক আছে মেনে নে, তুই তো মেয়ে, এই কথাটা শুনতে হয়েছে। এবং বহু মানুষ এরকমভাবে নিজের জীবনটা একেবারে জলাঞ্জলি দিয়েছেন, স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে পুরো জীবনটা কাটিয়ে ফেলেছেন। সুখী সংসার, সুখী দাম্পত্য বলতে যেটা বুঝি, সেটা থেকে শতহস্ত দূরে থেকে তারা সারাটা জীবন কাটিয়েছেন। তো এই গল্পগুলোর মাধ্যমে আমরা কোথাও একটা বোঝাবার চেষ্টা করি সমাজে সেই সমস্ত মহিলাদের, যে প্রতিবাদ করতে হয়, নিজের পায়ে দাঁড়িয়ে জোর গলায় বলতে হয় যে কোনটা উচিত কোনটা উচিত নয়, কতটা আমি নেব কতটা আমি নেব না। এবং অ্যাডজাস্টমেন্ট তো ডেফিনেটলি দরকার একটা সংসারে, কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা কতটা, নিজের ক্ষতি করে অ্যাডজাস্ট করাটা কিন্তু নয়। একটা সংসার সুন্দরভাবে চালানোর জন্য স্যাক্রিফাইস দরকার হয়, অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, সেটা দুপক্ষরই। কিন্তু সেটা যদি মানসিক টর্চার বা ফিজিক্যাল টর্চারের দিকে চলে যায়, তখন তো ডেফিনেটলি প্রতিবাদ করতে হয়। একদম। এই যে মানে এই মানসিক টর্চার বলো বা কিছু এরকম, দিনের পর দিন অনেকেই আছেন সহ্য করছেন, যেটা আমি তোমায় বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলোতে দেখলেই তাদের হাজারো সমস্যা, হাজব্যান্ডকে নিয়ে সমস্যা, হাজব্যান্ডের হয়তো অন্য কোনো এঙ্গেজমেন্ট, কিন্তু কোথাও গিয়ে প্রিটেন্ড করে চলেছেন একমুখ হাসি। তোমার কাছে একটা প্রশ্ন, যেহেতু তুমি অভিনেত্রীর পাশাপাশি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যখন তুমি প্র্যাকটিস করতে তখন কি এরকম, তো তুমি নিশ্চয়ই কেস পেয়েছো, এরকম অনেক অপর্ণা আছেন, অনেক মানুষ আছেন, তোমার কাছ থেকে কি টিপস থাকবে তাদের জন্য? আমি এখনও প্র্যাকটিস করি রাদার, সবাইকে আমি এটাই বলতে চাই যে যতটা নেওয়ার ততটাই নিন, যতটা নেওয়ার নয় সেটা কিন্তু নেওয়ার সত্যিই কথা নয়। মানে আমি সত্যি এরকম অনেক কেসেস পেয়েছি, এবং আমি অলওয়েজ প্রথমে তাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করেছি যে কথা বলে কিছু যদি চেঞ্জ করা যায়, কিন্তু এরকম সত্যি বিভিন্ন সময় দেখা গেছে যে কথা বলে সব সময় যে চেঞ্জ করা যায় তা নয়। যেমন আমাদের নষ্টনীরের গল্পে ঋষভের মতো একজন পারফেক্ট হাজব্যান্ড, পারফেক্ট ফাদারকে তার যে মুখোশের পেছনে এই জিনিসগুলো রয়েছে সেটা জানা সম্ভব নয়। তো ডেফিনেটলি আমি সবাইকে এটাই বলবো যে প্রতিবাদ করা উচিত। সেলফ রেসপেক্টটা খুব দরকার, মানে নিজের একটা পার্সন, তার পাশে যে একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটাতে যদি মানুষ, সেখানে যদি মানে সততা না থাকে, সেখানে যদি মিথ্যে থাকে, সেখানে যদি বিষাক্ত একটা পরিবেশ থাকে, সেখান থেকে বেরিয়ে আসা উচিত। কারণ আপনার জীবন আপনার, এবং আপনার অধিকার, সম্পূর্ণ অধিকার আছে ভালো থাকার। তো সেই ভালো থাকাটা কিন্তু আপনার হাতে। একদমই, মানে কোনো সুস্থ সম্পর্কের ভিতটাই হয়তো বিশ্বাস, সততা, এটা নিয়েই হয়। তো সন্দীপদাদি, এই যে সম্পর্ক, ওইগুলো যেটা বলছি, কোথাও গিয়ে দেখবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো প্রত্যেকেই ব্যস্ত, ইঁদুর দৌড়ে মানে ছুটে চলেছি, সেটা করতে গিয়ে কোথাও কি মানসিক স্বাস্থ্যের দিকটা আমরা অবহেলা করে থাকি? কি মনে হয় তোমার? মানে এটাও তো একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। ভীষণভাবে অবহেলা করি।
আর মানুষ না স্বীকার করতে চায় না, সেটা সব থেকে খারাপ। ওই যে আমরা সবসময় বলে থাকি যে জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই, পেট খারাপ হলে যাই, কিন্তু মনটা ভালো নেই এবং মনটা সত্যি এতটাই ড্যামেজড হয়ে গেছে যে আমাকে একটু সাহায্য নিতে হবে। সেই সাহায্যটা নিতে মানুষ পিছুপা হন। প্রথম কথা, নিজের কাছে স্বীকার করাটা সব থেকে ইম্পর্ট্যান্ট। মানুষ নিজের কাছে স্বীকার করতে করতেই অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে তারও আশেপাশের যারা মানুষ রয়েছেন তারা যদি এই বিদ্যাটাতেও একটু বিশ্বাস করেন, মনোবিদ্যা বলে একটা সিরিয়াসলি কিছু আছে এবং মেন্টাল হেলথটাকে প্রপারলি রাখার জন্য কতটা দরকার, সেটা করাটা কতটা দরকার, সেটা যদি মানুষ বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় এই ইঁদুর দৌড়ের মধ্যেও নিজের মানসিক স্বাস্থ্যটাকে মানুষ ঠিকভাবে রাখতে পারবে। মানে কোথাও গিয়ে ট্যাবুটা ভাঙা দরকার একটা। আর একটা জিনিস ধরো, তোমায় যদি জিজ্ঞাসা করি, এই যে আমরা অনেকেই ধরো মন খারাপ, ডিপ্রেশন এগুলো তো হচ্ছে, প্রথমেই একটা ভেবে ওঠা যায় না যে আমরা একটা সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করব? সেটা না করে যদি কেউ ভাবেন যে নিজেই কিছুটা শুরু করবেন, নিজেকে সেলফ কাউন্সেলিং, তাহলে কোন কোন দিকগুলো মানে মাথায় রাখা উচিত, তুমি কি বলবো? হ্যাঁ, মানে এরকম তো জীবনে এরকম তো হয় না কারোর জীবনে যে সব সময় সব দিকটা পারফেক্ট। তো মানুষের জীবনে এরকম অনেক চড়াই উতরাই থাকে। যখন আমি অলওয়েজ এটা বলি, যখন লাইফে অনেক কিছু নেগেটিভ জিনিস একসঙ্গে হচ্ছে বা অনেক কিছু হচ্ছে না বা পজিটিভ হচ্ছে না, ভালো নেই আপনি মোটমাট, তখন না যদি সেলফ কাউন্সেলিং করতে হয়, সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখার সেটা হচ্ছে যে লাইফে পজিটিভিটিটা। সেটার মানে এই নয় যে থিঙ্ক পজিটিভ, এটার মানে এই যে আপনি নিজের জীবনে একটু ভালো করে দেখুন এবং দেখে বুঝুন যে আপনার লাইফে কী আছে। এরকম সবটা কখনোই হতে পারে না যে একজন মানুষের জীবনে সবটা পজিটিভ। একটু নিজের জীবনে দেখবেন অনেক কিছু আছে আপনার কাছে যেগুলো অনেকের কাছে নেই। সেই জায়গাগুলোতে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন এবং ট্রাই টু ভ্যালু দোজ থিংস। কারণ আপনি যদি ভ্যালু না দেন আপনার কাছে যেটা আছে, সেটাও থাকবে না যদি আপনি ভ্যালু না দেন। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি অলওয়েজ এটা বলি যে পজিটিভ সাইডটা খেয়াল করুন, সবটা আপনার জীবনে খারাপ নয়। আর তোমায় যদি জিজ্ঞাসা করি যে তুমি তো সবার ভালো থাকা নিয়ে বলছো, তোমার ভালো থাকার পাসওয়ার্ড কি? আমার ভালো থাকার পাসওয়ার্ড ডেফিনেটলি যেটা আমি এখন বললাম, যে লাইফে পজিটিভ দিকটাতে আমি খুব ছোট জিনিসে খুশি হয়ে যাই। মানে খুব ছোট থেকে ছোট জিনিসও আমি খুব বেশি খুশি হয়ে যাই এবং আমার মনে হয় সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং আমি প্রত্যেকটা ছোট জিনিসকে আমার জীবনে ভ্যালু দিই। আমার যেটাই ঠাকুর দিয়েছেন আমাকে এবং আমি যেটা অনেক কষ্ট করে জীবনে আমি পেয়েছি, সেটাকে আমি খুব ভালো করে যত্ন করে প্রোটেক্ট করার চেষ্টা করি এবং এটাই আমার মনে হয় যে মনটা যদি একটু পজিটিভিটিতে আমরা ভরিয়ে রাখতে পারি এবং নেগেটিভিটিগুলোকে দূরে রাখতে পারি, তত আমরা ভালোই থাকবো। একদম খুব সুন্দর বললে, আমাদের আড্ডা জমে উঠেছে, কিন্তু শেষ করতে হবে কোথাও গিয়ে। তো নষ্টনীর 2 আসছে, দর্শকদের কি বলবে? ওই যে বললাম, আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। অপু কী করবে নষ্টনীর পার্ট 2 নিয়ে হইচইতে জুলাইয়ে আসছে, অবশ্যই দেখবেন। আমরা খুব আশাবাদী এই প্রজেক্টটা নিয়ে এবং খুব টেনশনের সঙ্গেই রয়েছে যে আপনাদের কেমন লাগবে। আর আমরা আমাদের টিমের প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। আপনারা প্লিজ আমাদের জানাবেন এবং হইচইয়ের পেজ তো রয়েছে, সেখানেও জানাবেন আপনাদের নষ্টনীর 2 কেমন লাগলো। কিন্তু জানানোর জন্য যেটা করতে হবে, আপনাদের নষ্টনীর 2 দেখতে হবে। অবশ্যই দেখুন। আর আপনারা যারা ইন্টারভিউটা শুনছেন, যদি এরকম কেউ হয় যে নষ্টনীর 1টা দেখা হয়নি, তাহলে নষ্টনীর 1টা দেখে নষ্টনীর 2 দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম নষ্টনীর 2 এর অপর্ণার জন্য, সন্দীপ্তাদির জন্য অনেক শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আপনারা দেখছিলেন সন্দীপ্তা সেনকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।